একটি মহাকাশযান সাহারা মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিল। এতে বসা দুই মহাকাশচারী মাটির নিচে কিছু দেখে তাকিয়ে রইলেন। সাহারার মাঝখানে এমন কিছু দেখেছিল যা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। এই দুই মহাকাশচারী হলেন জেমস ম্যাকডেভিড এবং এডওয়ার্ড হোয়াইট, যারা একটি বালি ভরা মরুভূমিতে খুব বড় বড় মানুষের চোখের মতো একটি কাঠামো দেখেছিলেন। আশ্চর্যের বিষয় হলো মাঝখান মানুষের চোখের মতো। ইনফক চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সাহারা মরুভূমির মতো পাল্লা দিতে পারে এমন কোনো মরুভূমি পৃথিবীতে নেই। এমন একটি মরুভূমি যা নিজের মধ্যে অনেক রহস্য ধারণ করে। সাহারা মরুভূমির আয়তন প্রায় 90 লাখ বর্গ কিলোমিটার। মহাকাশচারীরা যে চোখ দেখেছিল তা খুবই অদ্ভুত, যা একটি নিখুঁত গোলাকার আকৃতির। এর ব্যাস প্রায় 30 কিলোমিটার। অনন্য এবং রহস্যময় চোখ শুধুমাত্র মহাকাশ থেকে দেখা যায়। এটি সাহারা বা রিচার্ড স্ট্রাকচার নামে পরিচিত, যেটি কিভাবে গঠিত হয়েছে তা কেউ জানে না। এখন কেউ এটিকে গর্ত বলে এবং কেউ এটিকে কিছু ভূমিকম্পের ক্রিয়াকলাপের ফল বলে, কিন্তু বাস্তবে তা নয়। আপনি অনুভব করতে পারেন যে এটি একটি খুব বড় গ্রহাণুর প্রভাবের চিহ্ন, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো গ্রহাণুর প্রভাবের কোনো প্রমাণ পাননি। কিন্তু তত্ত্বগুলো শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। আজ পর্যন্ত কেউ তার উত্তর খুঁজে পাননি কিভাবে তা হলো, আর সেগুলো যদি তৈরি হয়ে থাকে তাহলে কার দ্বারা তৈরি হয়েছে। শুধু একটি বা দুটি না, আটলান্টিসের কয়েক ডজন মানচিত্র বলে যে এটি একটি অত্যন্ত উন্নত সভ্যতা ছিল, যার শহরগুলি রিং আকারে নির্মিত হয়েছিল এবং প্রতিটি রিং সেতুর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত ছিল। সবুজ বন আর গাছগাছালিতে ঢাকা ছিল পুরো এলাকা। অনেক হ্রদ ও নদীও এখানে ছিল, কিন্তু আজ সব জায়গাতে শুধু বালি আর মাটির ঢিপি দেখা যায়। কথিত আছে এক সময় এখানে সমৃদ্ধশালী সভ্যতা ছিল। এর আয়তন 90 লাখ বর্গ কিলোমিটার। তবে এই সাহারা মরুভূমিতে একাই 26টি জার্মানির মতো দেশকে স্থাপন করতে পারে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস 2500 বছর আগে তৎকালীন পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন। পশ্চিম আফ্রিকার আটলান্টিস নামে একটি শহর আছে। আজকের বিশ্বের মানচিত্রের সাথে এই মানচিত্র মিলে গেলে আটলান্টিসের অবস্থান রিচার্ড স্ট্রাকচারের অবস্থানের সাথে হুবহু মিলে যায়। যদি রিচার্ড স্ট্রাকচারকে মাটি থেকে দেখা যায়, তবে এর রিংগুলো এত বড় যে কেউ অনুমানও করতে পারবে না যে সে তাদের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে প্রত্নতাত্ত্বিকরা এখন কোনো প্রমাণ পাননি যা দেখায় যে এখানে 1200 বছর আগে মানব সভ্যতা বাস করত। সাহারার আয়তন প্রতি 100 বছরে 10% করে বাড়ছে, কিন্তু কেন? আর এত বালি এলো কোথা থেকে? এই মরুভূমির সব মনোমুগ্ধকর দৃশ্য হলো মিশরে উপস্থিত সাদা মরুভূমি, যা দিনের বেলায় আর্কটিক অঞ্চলের চেহারা দেয়। এর সাদা বালি এবং মাঝখানে সাদা চুনাপাথর গঠন দেখে মনে হয় কেউ বিশেষভাবে এটিকে এই আকারে তৈরি করেছে, কিন্তু বাস্তবে হাজার কোটি বছর আগে এই স্থানটি ছিল সমুদ্রের তলদেশে। 250 মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা আমাদের বিশ্বকে শাসন করেছিল, এই সেই জায়গা যেখানে সাহারার অস্তিত্ব ছিল। এখানে টেথিস সমুদ্র ছিল। লক্ষ লক্ষ বছর ধরেই এই সাগরের ওজন তার তলদেশে চুনাপাথরের স্তর জমা করে। বাতাসের কারণে চুনাপাথরের কণা ছড়িয়ে পড়তে থাকে এবং সময়ের বিবর্তনের মাধ্যমে সাদা মরুভূমিতে পরিণত হয়। এটি কেবল সাদা মরুভূমিই নয়, পুরো সাহারার বালি গঠনের গল্প। যেখানে চুনাপাথর ছিল সেখানে সাদা মরুভূমি তৈরি হয়েছে, এবং যেখানে বালির পাথর ছিল সেখানে কমলা রঙের বালি তৈরি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো সাহারা মরুভূমি সবসময় এমন ছিল না, মানে সাহারা এমন পরিস্থিতিতে ছিল না, কিন্তু এক সময় এই জায়গার মানচিত্র আজকের সাহারার থেকে একেবারে আলাদা। ভূতত্ত্ববিদরা বলেছেন যে এটি ছিল পৃথিবীর ইতিহাসে পঞ্চম প্রধান যুগের সূচনা। স্থল ও সমুদ্রের মধ্যে কোনো পার্থক্য অবশিষ্ট ছিল না এবং হিমবাহ গঠন শুরু হয়েছিল। 26 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী শেষ বরফ যুগের দেশে যাচ্ছিল। সবকিছু জমে যেতে লাগলো। আমাদের পৃথিবী প্রতি কয়েক কোটি বছরে বরফ যুগে চলে যায়। এটি স্বাভাবিক পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের কারণে ঘটে, যখন পৃথিবী সূর্য থেকে আরো দূরে চলে যায়। এই শেষ বরফ যুগে নিরক্ষরেখার এলাকা ছিল, যার মধ্যে আফ্রিকাও রয়েছে। এটি হিমায়িত ছিল না, তবে এটি বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, যাকে আফ্রিকান মানব পিরিয়ডও বলা হয়। যখন সমগ্র বিশ্ব বরফের একটি পুরু স্তরে আবৃত ছিল, তখন সাহারা ছিল সবুজ এবং প্রাণে পূর্ণ। এখানে হাজার হাজার মাইল তৃণভূমি ছিল এবং সর্বত্র সবুজ ঘাস ছিল। বৃষ্টির কারণে এখানে প্রবাহ ছিল। সবুজ বন আর গাছগাছালিতে ঢাকা ছিল পুরো এলাকা। একটি হ্রদ ছিল যা আজকে বিদ্যমান থাকলে বিশ্বের বৃহত্তম হ্রদ বলা হতো। পৃথিবীর অনেক সভ্যতা এই মরুভূমিতে এসে বসতি স্থাপন করেছিল। এখানে সব ধরনের প্রাণী ছিল এবং রেন ফরেস্টও পাওয়া যেত। এখানে কৃষিকাজ করা যেত, পশুপালন করা যেত এবং জলবায়ু বাসযোগ্য ছিল, যেমনটি আজ ইউরোপে রয়েছে। সাধারণ কথায় জায়গাটি তখন আমাদের চারপাশের জমির মতোই ছিল। আমরা এই নদীর তীরে পড়ে থাকা ঐতিহাসিক মানুষের দেহাবশেষ দেখতে পাই। আরেকটি আশ্চর্যজনক বিষয় যে সাহারার চারপাশে মাটিতে প্রচুর পরিমাণে
লবণ রয়েছে, যা নিশ্চিত করে যে একসময় এই স্থানটি সমুদ্রের জলে ভরা ছিল। এই বরফ যুগ যা প্রায় 25 লক্ষ বছর স্থায়ী হয়েছিল। পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে -ডিগ্রি সেলসিয়াস থেকে আবার বাড়তে শুরু করে, বরফের পুরু স্তর গলতে শুরু করে এবং সাগরের ওপরের বরফের টুকরোগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। পরবর্তী কয়েক বছর ধরে সাহারার জীবন পরিস্থিতি অটুট ছিল, কিন্তু তারপর চতুর্থ খ্রিস্টপূর্ব অর্থাৎ 6000 বছর আগে প্রকৃতি সাহারার সবুজকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সবুজ তৃণভূমি আবার শুকিয়ে যেতে থাকে এবং নিচের বালি আবার বাতাসের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়তে থাকে। তখন প্রাচীন মিশরীয়রা যারা এখানে বসতি স্থাপন করেছিল তাদের বেঁচে থাকার জন্য শুধুমাত্র নীল নদের পানি ছিল। ভারতীয়, মিশরীয় এবং গ্রিকরা নীল নদের জল আসলো কোথা থেকে তা খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এর শাখা সংখ্যা এতটাই জটিল ছিল যে তারা কখনোই জানতে পারেননি। এই কারণে প্রাচীন মিশরীয়রা নীল নদের পূজা শুরু করেছিল। তাদের চোখে সে এক গোপন নদী যার উৎস কারোরই জানা ছিল না। কিন্তু আধুনিক যুগে নীল নদের উৎপত্তি স্থল খুঁজে বের করার জন্য অনেক অভিযান পরিচালিত হয়েছিল। পুরো নীল নদ তার যাত্রার সময় 11টি দেশের মধ্যে দিয়ে যায় এবং এটি আমাজন নদীর চেয়ে মাত্র 200 মিটার ছোট। এখন যেহেতু আফ্রিকা মহাদেশের প্রতিটি বরফ যুগে মনোরম আবহাওয়া ছিল, কিন্তু আর্কটিক অবস্থার উদ্ভব ঘটেনি এমন কোন যুগে যেখানে মানুষের বসবাস সম্ভব ছিল না। খোদ আফ্রিকাতেই বহু প্রাচীন মানব সভ্যতার প্রমাণ পাওয়া গেছে। অনেক ধর্মে মানবতার উৎস হিসেবে বর্ণিত অঞ্চলটি হলো আজকের আফ্রিকা এবং বৈজ্ঞানিক প্রমাণও দেখায় যে মানব প্রজাতির প্রথম উৎপত্তি এই আফ্রিকাতেই। সাহারা মরুভূমিতে প্লুটো নামে একটি জায়গা আছে যেখানে একটি গোপন বাগান রয়েছে। গরম বালির মাঝে এই জায়গাটি স্থানীয় যাযাবরের জন্য স্বর্গের চেয়ে কম নয়। এখানে প্রাণী বিশেষ করে উট জল পান করে। বিশ্রামের জন্য শীতল গাড়িও পাওয়া যায়। এই গাড়িগুলিতে প্রাচীন আফ্রিকার সেই যুগের কিছু স্মৃতি এখনো মুদ্রিত রয়েছে, যখন সাহারা সবুজ ছিল। গুহার ভিতরে অনেক জায়গায় রক আর্ট দেখা যায়, যার মধ্যে গরুর চিত্র বেশি দেখা যায়। এই প্রাণীগুলো প্রায় কেবল সেই জায়গাগুলিতেই পাওয়া যায় যেখানে তাদের খাওয়ার জন্য ঘাস এবং খড় পাওয়া যায়। আজ এখানে উট ছাড়া অন্য কোনো প্রাণীর বিচরণ সম্ভব নয়। তখন পর্যন্ত এখানে আফ্রিকার সিংহ ছিল, কিন্তু এখন তারাও হারিয়ে গেছে। এই লুকানো বাগানে জলের ধারে কিছু কুমির বাস করে, কিন্তু প্রশ্ন হলো যে কুমির এত দূরে যেতে পারে না, তাহলে সাহারার মাঝখানে কোথা থেকে এলো? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি আফ্রিকান কুমিরের একটি জাত যা বিশেষ কোথাও থেকে আসেনি, তবে হাজার হাজার বছর ধরে ওখানেই রয়েছে। আজ এখানে মাত্র কয়েকটি কুমির বাস করে এবং এগুলোও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের খাওয়ার খুব বেশি কিছু নেই, এরা জলে থাকা মাছ ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। প্রাচীন মিশরীয় রাজা তুতেখানের গলায় অনন্য ও রহস্যময় পাথরের রহস্য লুকিয়ে রয়েছে। এই পাথরটি বহু বছর ধরে গবেষকদের ধাঁধার মধ্যে আটকে রেখেছিল। এটি একটি প্রাকৃতিক কাঁচের পাথর যা বিশ্বের কোথাও পাওয়া যায় না। কিছু সময়ের জন্য এটি বিশ্বাস করা হয়েছিল যে এটি আমাদের গ্রহের অংশ নয়, বরং অন্য কোনো পৃথিবী থেকে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত এর উৎপত্তিও সাহারার মাঝখানেই পাওয়া যায়। বর্তমান সাহারার অংশে বালির মধ্যে এমন অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 30 মিলিয়ন বছর আগে একটি গ্রহাণুর প্রভাবে এখানে বেলে পাথরের শিলাগুলি গলে গিয়েছিল। সে সময় এখানে প্রবাহিত নদীনালা খুবই সাধারণ ছিল। বালি পাথরের লাভা জলের ওপর পড়লে তার সাথে সাথেই ঠান্ডা হয়ে কাঁচের পাথরে পরিণত হয়। সাহারার সীমাহীন বালি একেবারে অকেজো দেখায়। কংক্রিটের মিশ্রণ তৈরিতে এই বালি ব্যবহার করা যাবে না বা এর কোনো উৎপাদনশীল ব্যবহারই নেই, কিন্তু বাস্তবে সাহারার বালি যা 4000 কিলোমিটার দূরে আমাজন রেন ফরেস্টের ভেতরে নিঃশ্বাস ভরে। বন্ধুরা, সাহারা যেমন রহস্যে ভরা, তেমনি আমাজন কম রহস্যে পরিপূর্ণ নয়। সাহারা এবং আমাজন রেন ফরেস্টের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে যা একে অপরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ তথ্য আই বাটনে দেওয়া রইল। প্রতি বছর লক্ষ লক্ষ টন বালি বাতাসের দ্বারা উড়িয়ে সাগর পেরিয়ে দক্ষিণ আমেরিকায় পড়ে। এতে উপস্থিত ফসফরাস মাত্র 0.0%। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আমাজন রেন ফরেস্টের ফসফরাস স্তর বজায় রাখার জন্য এটি যথেষ্ট। এই ফসফরাস যদি আমাজন রেন ফরেস্টে না পড়ে তাহলে এখানকার জমিতে ফসফরাসের ঘাটতি দেখা যাবে এবং নতুন গাছপালা ও গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। এবার অবশেষে জেনে নেওয়া যাক সাহারা মরুভূমির বিস্ময়কর বাস্তবতা কি। সাধারণত সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম মরুভূমি বলা হলেও বাস্তবে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি। প্রথম দুটি হলো আন্টার্কটিকা এবং আর্কটিক মরুভূমি। এটা সত্য যে সাহারা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যেখানে আন্টার্কটিকা এবং আর্কটিক ঠান্ডা মরুভূমির অন্তর্গত। সাহারার মোট আয়তন 90 লাখ বর্গ কিলোমিটার, কিন্তু এর এলাকা প্রতি ঋতুতে পরিবর্তিত হতে থাকে, কারণ প্রতিটি মৌসুমে
বালি প্রসারিত ও সংকুচিত হয়। সমগ্র সাহারার মাত্র 5% এলাকায় বালি ছড়িয়ে আছে। অবশিষ্ট এলাকায় পাথুরে পর্বত রয়েছে। সাহারার সর্বোচ্চ পয়েন্ট কোসি পর্বত, যা 3415 মিটার উঁচু। এটি নিঃসন্দেহে বিশ্বের উষ্ণতম মরুভূমি। তবে অনেক সময় এখানে তুষারপাত হয় এবং তাপমাত্রা -ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আশা করি এই ভিডিওটি আপনারা সবাই লাইক ও শেয়ার করবেন। সেই সাথে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন।